হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কনসেপচুয়াল ফিজিক্স এক্সিস্টস। আজকে এই ক্লাসটাতে আমি আলোচনা করতে যাচ্ছি 11টা পয়েন্ট 11 মিস্টেক্স ইন ক্লাস 11। ক্লাস 11-এ ওঠার পর যে 11টা মিস্টেক এর জন্য ফিজিক্স সাবজেক্টের প্রতি একটা অরুচি তৈরি হয়ে যায়। ফিজিক্স সাবজেক্টটা পড়তে ভালো লাগে না, খুব একটা কঠিন জটিল সাবজেক্ট মনে হচ্ছে। নিউমেরিক্যাল তো নিজে থেকে সলভ করতে পারছিই না, টিচার যখন করিয়ে দিচ্ছে তখন করতে পারছি, আদারওয়াইজ বাড়িতে গিয়ে যখন নিজে থেকে করছি তখন হচ্ছে না। তো এরকম নানা সমস্যা ফিজিক্সের প্রতি তৈরি হয়। ফিজিক্স ভিজুয়ালাইজ করতে পারছি না, ফিজিক্স কীভাবে পড়তে হবে এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না। শুধু টিচারের কাছে যাচ্ছি, পড়া দিতে পারছি না, কোনো নিউমেরিক্যাল সলভ করতে পারছি না, বকা খাচ্ছি। তো এই যে সমস্যাগুলো তোমাদের মধ্যে তৈরি হচ্ছে, আজকের এই ভিডিওতে আমি যে 11টা মিস্টেকের কথা বলবো, শুধু মিস্টেক নিয়ে আলোচনা করবো না, এই 11টা মিস্টেক আলোচনা করবো, প্লাস এদের সলিউশনও আমি বলে দেবো। এই মিস্টেকগুলোর উপর যদি তোমরা কাজ করে নাও, তাহলে দেখবে ফিজিক্সের প্রতি তোমাদের যে দৃষ্টিভঙ্গি সেটাই চেঞ্জ হয়ে যাবে। ফিজিক্স সাবজেক্টটাকে ভালোবাসতে শুরু করবে। ফিজিক্স কিভাবে পড়তে হয় অনেকেই জানো না, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। তো ভিডিওটাতে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যদি ক্লাস 11-এ ওঠো, সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, তাহলে আমার চ্যানেল তোমার জন্য যথেষ্ট উপকারী হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধু বান্ধব যাদের মনে হবে, তোমার যদি মনে হয় যে কাউকে এই ভিডিওটা শেয়ার করা দরকার, তার এই ধরনের কন্টেন্ট দেখার দরকার আছে, তাহলে তাদের সাথে শেয়ার করে দিও। চলো, আজকের ভিডিওতে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে 11 মিস্টেক্স, 11টা মিস্টেক্স। এক এক করে আমি এক একটা পয়েন্ট উল্লেখ করব এবং তাদের সলিউশনগুলোকেও আমি বলে দেবো যে কিভাবে কাজ করতে হবে এই প্রবলেমগুলোর উপর। দেখো, প্রথম যে সমস্যাটা তোমাদের হয়ে থাকে, রিলেট করবে, দেখবে বাস্তবিক যে সমস্ত সমস্যাগুলো আমি সেগুলোই তুলে এনেছি, দেখবে তোমাদের সাথে মিলে যাবে এই ধরনের সমস্যা তোমাদের হচ্ছে কিনা, খেয়াল করবে। ক্লাস 10 এবং ক্লাস 11-এর স্ট্র্যাটেজির ডিফারেন্স। তোমরা ক্লাস 10-এ ফিজিক্যাল সায়েন্স যখন পড়েছিলে, সেই বিষয়টা আর ক্লাস 11-এ উঠে যখন ফিজিক্স সাবজেক্টটাকে তোমরা পড়ছো, সেই বিষয়টা দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এটা তো এতদিনে বুঝতে পেরে গেছো। ক্লাস 11-এ ওঠার পর বেশ কিছুদিন পড়ার পর এতটুকু আন্দাজ পেয়ে গেছো যে ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স আর ক্লাস 11-এর ফিজিক্স দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। তার মানে সেম স্ট্র্যাটেজিতে পড়তে গেলে নিশ্চয়ই পড়া হবে না। তো তোমাদের এই যে মিস্টেকটা, তোমরা ফিজিক্যাল সায়েন্সকে যেভাবে পড়ে এসেছো সেইভাবেই ফিজিক্সটাকে পড়ে যাচ্ছ। এই প্রথম এই মিস্টেকটা তোমাদের কাছে ফিজিক্সটাকে কঠিন বানিয়ে দিচ্ছে। ফিজিক্স সাবজেক্টটা ফিজিক্যাল সায়েন্সের মতো করে পড়ার সাবজেক্ট নয়। আমি তোদেরও বলছি, যারা আমার ক্লাসে আছিস, যারা বলছিলি, তাদের জন্য ভিডিওটা মন দিয়ে দেখবি, সকলের জন্যই ভিডিওটা বানাচ্ছি। ফিজিক্যাল সায়েন্সটাকে যেভাবে আমরা পড়েছিলাম, মোটামুটি বলা যায় যে রোড লার্নিং, 80 to 90% আমরা রোড লার্নিং করেই ফিজিক্যাল সায়েন্সটাকে শিখেছি বেশিরভাগ স্টুডেন্ট। এই যে আমরা 80%, 90% নাম্বার পেয়েছি, তাতে করে আমরা বুঝতে পারছি যে সায়েন্স আমরা ভালো পারবো, সায়েন্স নিয়ে নিয়েছি। পুরোটা কিন্তু রোড লার্নিংয়ের উপর ছিল। বিশ্বাস যদি না হয় তুমি ভেবে দেখো, ওহমের সূত্র যখন পড়েছিলে, ওহমের সূত্রতে তোমরা কি পড়েছিলে? উষ্ণতা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহের দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক হয়। কোনো মিনিং জানতে, কিছু বুঝতে, বোঝার চেষ্টা করেছিলে? খুব গুটি কয়েক স্টুডেন্ট আছে যারা বোঝার চেষ্টা করেছিল, বাকিরা কিন্তু মুখস্থ করেছিলে, কাজ হয়ে গেছিল, নাম্বার পেয়ে গেছিলে। এখন তো সেইভাবে হবে না। এখন তোমাকে বিবৃতি মুখস্থ করলে হবে না, বিবৃতিটাকে ফিল করতে হবে। কারণ কোশ্চেনের প্যাটার্ন বুঝে গিয়েছো যে কি ধরনের প্রশ্ন হচ্ছে, এক এক রকমের প্রশ্ন, কিন্তু কনসেপ্ট একটাই। তাহলে বোঝা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তুমি যদি মুখস্থ না করো তবুও চলবে, তুমি বুঝে নাও, বারবার অ্যাপ্লাই করো, বারবার প্রবলেম সলভ করো, দেখবে ওটা মুখস্থর মতো হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। আর যদি শুধু মুখস্থ করতে চাও তাহলে কিন্তু হবে না। তো স্ট্র্যাটেজিটা চেঞ্জ করতে হবে। ক্লাস 10-এ আমি ফিজিক্যাল সায়েন্স যেভাবে পড়েছি, টিচার হোমওয়ার্ক দিত, কোনো মতে করে যেতাম, মুখস্থ করে নিতাম, বিবৃতি লিখে দিয়ে দিতাম, মানে আমার পড়া হয়ে গেছে, এটা একদমই নয়। কোনো একটা কনসেপ্ট শেখানো হবে এখন, সেই কনসেপ্টটাকে তোমাকে নিজেকে চিন্তা ভাবনা করতে হবে। বাড়িতে বসে তুমি ভাববে যে স্যার কি বলেছিলেন, ম্যাডাম কি বলেছিলেন, গল্পটা কি, আমি যদি এই পথে যেতাম তাহলে কি হতো, এরকম ধরনের চিন্তা ভাবনা করতে হবে, সময় দিতে হবে। শুধুমাত্র বই পড়ে লাইন বাই লাইন পড়ে যাচ্ছি, উপন্যাস পড়ার মতো, সেরকম করলে হবে না। পড়ে বোঝার চেষ্টা করব, কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করব, এইভাবে এগাবো। ক্লাস 10-এর স্ট্র্যাটেজি আর ক্লাস 11-এর স্ট্র্যাটেজি দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এটা আমি বলে দিলেও তোমরা সহজে বুঝে উঠতে পারবে না। এটা তোমাদের বুঝতেই 3 থেকে 4 মাস সময় লেগে যাবে। আমিও একসময় স্টুডেন্ট ছিলাম, আমিও প্রথম ক্লাস 11-এ উঠেছিলাম, আমিও বুঝতে পারছি বিষয়টা, যে এই বিষয়গুলো বুঝে উঠতেই আমার 3 থেকে 4 মাস সময় লেগেছিল। তোমাদেরও সেম লাগবে, 3 থেকে 4 মাস সময় লাগবে। ধীরে ধীরে বুঝতে পারবে যে ফিজিক্স সাবজেক্টটাকে কি করে পড়তে হয়, তারপরে স্ট্র্যাটেজি চেঞ্জ হবে তোমাদের। আশা করি বোঝাতে পারলাম। প্রথম পয়েন্ট হচ্ছে এটা, ফিজিক্যাল সায়েন্স যেভাবে পড়েছিলাম সেইভাবে ফিজিক্স পড়বো না। ফিজিক্স পড়ার ধরনটাই আলাদা। কিভাবে পড়বো বলবো, ধীরে ধীরে বলবো। নেক্সট,
নেক্সট যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে প্যাসিভ কনজাম্পশন ভার্সেস অ্যাক্টিভ প্রসেসিং। খুব ভারী একটা পয়েন্ট হয়ে গেল না? প্যাসিভ কনজাম্পশন মানে আমি কি বলতে চাইছি, মন দিয়ে শোনো। আমি বলতে চাইছি, তোমরা যখন ক্লাস দেখছো, ধরো রেকর্ডেড একটা ক্লাস দেখছো, বা অফলাইনে গিয়ে তুমি টিচারের সামনে বসে ক্লাস দেখছো, তখন তোমরা যখন ওয়াচ করছো, জাস্ট ক্লাসটাকে দেখছো, তোমরা কিন্তু প্যাসিভ লার্নিং করছো। প্যাসিভ লার্নিং ইন দ্য সেন্স, তোমার মস্তিষ্ক অ্যাক্টিভ নেই, ওর মধ্যে ঢুকে যায়নি। তুমি জাস্ট স্টোরিটা শুনছো, গল্পটা শুনছো, যেটা বলছে সেটাকে রিকগনাইজ করে নিতে পারছো, মেনে নিতে পারছো। এইভাবে তুমি জাস্ট শুনছো, তুমি কিন্তু অ্যাক্টিভ নেই ওটার মধ্যে। তোমাকে অ্যাক্টিভ হতে হবে। কিভাবে অ্যাক্টিভ হতে হবে? তোমাকে খাতা পেন নিয়ে বসতে হবে। স্যার বা ম্যাডাম যখন জিনিসগুলো বোঝাবেন, যে পয়েন্টগুলো তোমাকে হিট করছে, ওগুলো খাতাতে নোট করতে হবে। রাফ করো, কোনো ফ্রেশ করার কোনো দরকার নেই, পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার নেই, জাস্ট রাফ করো, কি বললো, কোন পয়েন্টটাকে বললো, ওটাকে নোট করো। যখন হ্যান্ড গেস্টার চালু হবে, তখন মাইন্ডটা অ্যাক্টিভ হবে। টিচার কোনো একটা স্টোরি বলছে, কোনো একটা গল্প বলছে, সেই গল্পটাকে তুমি চিন্তা ভাবনা করো যে কি বোঝাতে চাইছে, গল্পটাতে কি বলতে চাইছে। ওটা না বুঝে যা শুনে নিলাম তাহলেই হয়ে যাবে না। তোমাকে বুঝতে হবে, স্যার বললেন একটা বলকে উপরের দিকে ছোড়া হচ্ছে, বলটা এই ম্যাক্সিমাম হাইটে গিয়ে ভেলোসিটি 0 হচ্ছে, ব্যাস শুনে নিলাম, মেনে নিলাম। এরকমটা করলে হবে না। ওই স্টোরিটাকে তোমাকে বুঝতে হবে যে একটা বলকে যখন ছোড়া হচ্ছে, তার মানে কিছু একটা বেগ দেওয়া হচ্ছে। কি হবে এবার? বলটা উপরের দিকে যাবে, যত উপরে যাবে ধীরে ধীরে বেগ কমবে, কমতে 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 একটা মুহূর্তে এসে বেগটা 0, তারপরে আবার নিচের দিকে নামতে থাকবে। তো এরকম স্লো ইমাজিনেশন নিয়ে আসতে হবে তোমার মধ্যে। যে স্টোরিটা বলছে সেই স্টোরিটার মধ্যে তোমাকে ঢুকতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, ভিজুয়ালাইজেশন পাওয়ার লাগবে। যার নিজস্ব ভিজুয়ালাইজেশন পাওয়ার থাকবে না, যে ভিজুয়ালাইজ করতে পারবে না, সে ফিজিক্স বুঝতে পারবে না। ফিজিক্স সাবজেক্টটাই এরকম। সেই জন্য প্যাসিভ লার্নিং করা যাবে না, অ্যাক্টিভ লার্নিং করতে হবে। এবার এই অ্যাক্টিভ লার্নিং, ক্লাসে তো আমি একটা উপায় বলে দিলাম অ্যাক্টিভ লার্নিং করার। আর কিভাবে অ্যাক্টিভ লার্নিং করা যেতে পারে? তুমি বাড়ি গিয়ে অ্যাক্টিভ লার্নিং করতে পারে। আমি থার্ড পয়েন্টে সেই বিষয়টা বলছি। রিকগনিশন ইজ নট রিকল। এখানে আমি এক্সপ্লেন করে দিচ্ছি বিষয়টা। রিকগনিশন আর রিকল দুটো আলাদা জিনিস। রিকগনিশন মানে হচ্ছে কেউ কিছু বললো, সেটা তুমি মেনে নিলে, তার বিপরীতে তোমার মনে কোনো প্রশ্ন নেই। রিকল, ওটাকে মনে করা। যেমন ক্লাসে বসে সামনে যখন তুমি শুনছো পড়াগুলো, তুমি রিকগনাইজ করতে পারছো, যা বলছে তা মিলিয়ে নিতে পারছো। এবার বাড়িতে গিয়ে তুমি যদি 10-15 মিনিট রিকল না করো, তাহলে কিন্তু সেটা অ্যাক্টিভ লার্নিং হচ্ছে না, সেটা হচ্ছে প্যাসিভ লার্নিং। অ্যাক্টিভ লার্নিং করতে হবে। বাড়িতে গিয়ে তোমাকে একটা রাফ পেজ নিয়ে বসতে হবে, পেন নিতে হবে, এবং মনে করতে হবে যে টিচার কি বলেছিলেন, কি পড়িয়েছিলেন। এত তো সহজ নয় যে সব হুবহু মনে পড়ে যাবে, তাই না? মনেই পড়ছে না, কি পড়েছিলেন চ্যাপ্টারের নামই তো মনে পড়ছে না, কন্টেন্ট তো দূরে থাক। তোমাকে কি করতে হবে? টিচার যখন ক্লাসে পড়ায়, নিশ্চয়ই কোনো না কোনোভাবে এন্টারটেন করে থাকে, কোনো না কোনো কথা বলে থাকে, হাসিয়ে থাকে, বা কাউকে বকে থাকে। সেই জিনিসগুলো মনে করো না। কি বলেছিল, ক্লাসে কি চলছিল, ওগুলো যখন মনে করতে শুরু করবে, দেখবে একটা একটা করে জিনিসগুলো মনে আসতে শুরু করবে। যে কি পড়াচ্ছিল, কি বলেছিল, গল্পটা কি বলেছিল, স্টোরিটা কি বলেছিল, স্যার যে স্টোরিটা বলেছিল, ওই স্টোরিটা যদি এরকম না হয় ওরকম হতো, এইদিকে স্যার বল প্রয়োগ করেছিল, বস্তুটা ওইদিকে গেছিল, যদি বল প্রয়োগ না করতাম বস্তুটা কি হতো, মোশনটা কেমন হতো। এই রকম চিন্তা ভাবনা করতে হবে। 100 ভাগের মধ্যে যদি 10 ভাগও মনে পড়ে যায়, ওইটুকু হলো অ্যাকচুয়াল লার্নিং, ওটা হলো অ্যাক্টিভ লার্নিং। শুধু টিউশনে গিয়ে, কোচিংয়ে গিয়ে প্যাসিভ লার্নিং করে নিলে কিন্তু লার্নিং হচ্ছে না। রিকগনাইজ করতে পারা মানে কিন্তু পড়া নয়, রিকগনাইজ মানেই লার্নিং নয়, রিকল করতে হবে। এটা খুব কঠিন কাজ, এই রিকল করাটা খুব কঠিন কাজ, বোরিং কাজ। এটা যে করতে পারবে, সে ফিজিক্সকে ভালোবাসতে পারবে, সে ফিজিক্সকে বুঝতে পারবে। তাই রিকল তো করতে হবে। বাড়ি গিয়ে খাতা পেন নিয়ে বসে, যে সময় তুমি পাবে সেই সময়ে বসবে, বসে তোমাকে জিনিসগুলোকে মনে করতে হবে। তুমি যখন মাথাতে স্ট্রাগল করবে, নিজে স্ট্রাগল করবে, জিনিসগুলোকে মনে করবে, তোমার ব্রেনের মধ্যে কানেকশন হবে, নার্ভগুলোর মধ্যে কানেকশন ক্রিয়েট হবে, জিনিসগুলোকে রিলেট করতে পারবে। ওই শিক্ষাটা হবে আসল শিক্ষা। 50 মিনিট 1 ঘন্টার যে ক্লাস করে আসছো, সেই ক্লাসের পর 10-15 মিনিট বসে যদি তুমি না চিন্তা করো, কোনো লাভ নেই। এরকম করতে হবে। করে দেখেছো কোনোদিন? করোনি, এই জন্যই ফিজিক্স কঠিন। এইটা করতে হবে। আজ যারা ফিজিক্স পড়াচ্ছে, যে সমস্ত ফিজিক্স টিচার আছেন, ওনারা ফিজিক্স কিভাবে পড়েছেন? অজান্তেই এইভাবেই পড়েছেন, ফিজিক্স নিয়ে পড়ে থেকেছেন, নিজেরা ভিজুয়ালাইজ করেছেন, নিজের মনে প্রশ্ন এনেছেন, তবেই ফিজিক্স পেরেছেন, বলে আজ তোমাদের ফিজিক্স পড়াতে পারছে। তো তোমাদেরকে এই জিনিসটা করতে হবে, তাহলে তোমরা ফিজিক্স পড়তে পারবে। ফিজিক্স সাবজেক্টটাই আলাদা, এর ডিমান্ড আলাদা। একে ওইভাবে বই খুলে বইয়ের পাতা পর 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 পড়ে যাচ্ছ, তাহলে হবে না। বইয়ের পাতা পড়ছো, একবার পড়ো, তারপরে ভিজুয়ালাইজ করো। 1 লাইন পড়ে 2 মিনিট ভিজুয়ালাইজ করো যে কি বলতে চাইছে। যদি ভিজুয়ালাইজ করতে না পারো, তাহলে কোনো লাভ নেই, তুমি শিখছো না, তুমি জাস্ট রিডিং পড়ছো। মন্ত্র যেমন পড়ে ঠিক সেই রকম পড়ছো। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পয়েন্ট, আমাদের যে
ফলটা থাকে প্রথম দিকেই ক্লাস 11-এ ওঠার পর, সেটা হচ্ছে ম্যাথমেটিক্সের দুর্বলতা। আমরা ফিজিক্স পড়তে আসি, ফিজিক্স পড়তে এসে প্রথম দিকেই টিচাররা শুরু করে দেন ম্যাথমেটিক্স, বেসিক ম্যাথমেটিক্স পড়াতে শুরু করে দেন, ফিজিক্সের যে ম্যাথগুলো কাজে লাগবে। ধীরে ধীরে ইন্টারেস্ট হারিয়ে যায়, পড়তে এসেছি ফিজিক্স পড়াচ্ছে ম্যাথ, কিন্তু এই ম্যাথগুলোই হচ্ছে ফিজিক্সের অ্যালফাবেট। তুমি যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখো, প্রথমে তো অ্যালফাবেট শিখেছিলে, তারপরে তো ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখেছো। সেই রকম ম্যাথের অ্যালফাবেটই হচ্ছে ফিজিক্স, ফিজিক্সের অ্যালফাবেটই হচ্ছে ম্যাথ। যদি তুমি ম্যাথ ঠিক মতো না বুঝতে পারো, সেই জিনিসগুলোকেই অ্যাপ্লাই করতে হবে, তাহলে অ্যাপ্লাই করবে কি করে? সেই জন্য ম্যাথের ক্যালকুলাস, ম্যাথের ভেক্টর ক্যালকুলাসের মধ্যে যে ইন্টিগ্রেশন, ডেরিভেশন, এই যে নিয়মগুলো, এগুলো ছাড়া ফিজিক্স শেখা খুব কঠিন। ফিজিক্স যদি শিখেও থাকো এই সমস্ত জিনিস ছাড়া, তার মানে তোমার অ্যাকচুয়াল লার্নিং হয়নি, ওখানে জাস্ট টাইম পাস হয়েছে। তুমি যদি মেকানিক্স কমপ্লিট করে নাও ইন্টিগ্রেশন আর ডেরিভেশনকে ইউজ না করে, তার মানে তুমি মেকানিক্স শেখোনি, মেকানিক্স শেখা হয়নি, ভুল ধারণাই আছো তুমি। ইন্টিগ্রেশন ডেরিভেশন ইউজ হচ্ছে না আর মেকানিক্স কমপ্লিট হয়ে গেলে এটা সম্ভবই নয়। ভেক্টর ইউজ হলো না, ভেক্টর শিখলে না, নিউটনস লজ অফ মোশন ক্লিয়ার হয়ে গেল, সম্ভবই নয়। তার মানে তুমি অ্যাকচুয়ালি শেখোনি, ওখানে গল্প শুনেছো। এই জন্য ম্যাথমেটিক্সটাকে স্ট্রং করতে হবে, বেসিক ম্যাথমেটিক্সটাকে স্ট্রং করতে হবে, পুরো ম্যাথমেটিক্স নয়। আমি এটা বলছি না যে ক্লাস 11-এর হোল সিলেবাস যেটা সেটা প্রথমেই শেষ করে দাও, সম্ভব নয়, সেটা তো ম্যাথের টিচার শেষ করাবেন। সেই জন্য ফিজিক্সের টিচাররা কি করেন, যে ধরনের ম্যাথগুলো দরকার পড়বে সেই ধরনের ম্যাথগুলো কিন্তু আগে বেসিক ম্যাথে করিয়ে দেয়, যদিও সেটা ফিজিক্সের সিলেবাসে থাকে না, কিন্তু করায়। কেন করান? তার কারণটাই হচ্ছে যে ওই ম্যাথগুলো ছাড়া ফিজিক্সটাকে শেখা সম্ভব নয়। ফিজিক্স সাবজেক্টটাই এরকম, প্রবলেম সলভিং সাবজেক্ট, রিয়েল লাইফ প্রবলেমগুলোকে সলভ করতে হবে, তার জন্য ম্যাথমেটিক্সের হেল্প লাগবেই। তো ম্যাথমেটিক্সের এই দুর্বলতা দূর করতে হবে। প্রথমে ইন্টিগ্রেশন, ডেরিভেশন আর ভেক্টর, এই পার্ট 3টে যদি তুমি কমপ্লিট না করো, ফিজিক্স শুরু করো না, বেশ কিছুদিন থেমে যাও, আগে এগুলোকে কমপ্লিট করো, তারপরে ফিজিক্সটাকে শুরু করবে, তাহলে দেখবে ফিজিক্স ধীরে ধীরে ইজি লাগছে। তা না হলে ইন্টারেস্ট হারিয়ে যাবে। যারা তোমরা পর থেকে সায়েন্স নিতে শুরু করো, 2 মাস, 2.5 মাস, 3 মাস তোমার বন্ধু বান্ধবীরা পড়ে নিয়েছে, তুমি পর থেকে শুরু করছো, তোমরা কিন্তু এই বেসিক ম্যাথগুলো জানো না, তোমরা আগের চ্যাপ্টারগুলো পড়োনি, তোমাদের কিন্তু এই সমস্যাগুলো বেশি হবে। তো তোমাদের উচিত এই বেসিক ম্যাথের জিনিসগুলোকে দেখে নেওয়া। সেটা তোমরা ইউটিউবে এসে দেখতে পারো, আমি যখন ক্লাসগুলো করাই সেগুলো রেকর্ডেড করে রাখি এবং অ্যাপের মধ্যে পরপর সুন্দরভাবে সাজানো থাকে। যদি পর থেকে কোনো স্টুডেন্ট আসে তারা সেগুলো দেখে নিতে পারে, যদি পুরোনো স্টুডেন্টরা ভুলে যায় কোনো সময় ক্লাস রিপিট করতে চাই, সেগুলো দেখে নিতে পারে। তো এরকমভাবে তোমরা করতে পারো, ইউটিউবে প্রচুর ক্লাস পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো ম্যাথমেটিক্সটাকে স্ট্রং করতে হবে, বেসিক ম্যাথমেটিক্স যদি স্ট্রং না করো তাহলে কিন্তু ফিজিক্সে এগাতে পারবে না। যা যা ডিমান্ড আমি বলে দিচ্ছি, এই ডিমান্ডগুলো যদি পূরণ করতে পারো, ক্লিয়ার করতে পারো, তবেই ফিজিক্স ভালো লাগবে, আদারওয়াইজ ফিজিক্স ভালো লাগবে না। নেক্সট পয়েন্ট মন দিয়ে শোনো। নেক্সট পয়েন্ট হচ্ছে প্রোডাক্টিভ স্ট্রাগল। আমরা কিন্তু প্রোডাক্টিভ স্ট্রাগল করি না। প্রোডাক্টিভ স্ট্রাগল করি না মানে ব্যাপারটা কেমন? ধরো আমি তোমাকে কোনো প্রবলেম করতে দিলাম বাড়িতে, এবার তুমি ওই প্রবলেমটা, ধরো 10টা প্রবলেম করতে দিয়েছি, তুমি বাড়িতে বসলে 10টা প্রবলেম শুরু করলে, প্রথম প্রবলেম হয়ে গেল, 2 নম্বর প্রবলেম হচ্ছে না, তুমি ট্রাই করলে 4 মিনিট 5 মিনিট ট্রাই করলে, তারপরে তুমি কি করলে, গুগল সার্চ করতে শুরু করলে। করো না এমনটা? গুগল সার্চ করতে শুরু করলে, গুগলে একবার স্ক্যান করে দেখি তো আনসার কি দিচ্ছে, তুমি দেখে নিলে আনসার এইভাবে দিচ্ছে, বুঝে গেলে, করে নিলে, তুমি কিচ্ছু বুঝতে পারোনি, ওটা কপি করা হলো। তুমি দেখলে সলিউশনটা কিভাবে করেছে, এটাকে কপি করা বলে। এখানে তুমি কিচ্ছু শিখলে না। তুমি যদি ওই প্রবলেমটা নিয়ে 30 মিনিট বসে থাকতে, মাথা চুলকাতে, ভাবতে যে কোন কনসেপ্টের সাথে কোন কনসেপ্টটাকে মিলাবো, কোন ফর্মুলার সাথে কোন ফর্মুলাটাকে মিলাবো, তাহলে হতো তোমার লার্নিং। তুমি যদি ওই স্ট্রাগলটা যদি করতে, তাহলে তোমার ব্রেনের মধ্যে কানেকশন ক্রিয়েট হতো, একটার সাথে আরেকটাকে রিলেট করতে পারতে। তুমি ওটা করলে না। 50টা হোমওয়ার্ক দেওয়া হয়েছে, তুমি যদি 5টা প্রবলেম নিজের ব্রেন ইউজ করে স্ট্রাগল করে যদি করে নিয়ে আসো, ওটা হবে তোমার অ্যাকচুয়াল লার্নিং। আর যে 50টা প্রবলেমের মধ্যে 45টা প্রবলেমই কপি করে নিয়ে চলে আসবে, কপি মানে সলিউশন দেখে এআই এর হেল্প নিয়ে, কোনো কিছুর হেল্প নিয়ে করে নিয়ে চলে আসবে, তার লার্নিং অ্যাকচুয়াল লার্নিং হয়নি। যে 5টা প্রবলেম নিজে থেকে করেছে, তার হয়েছে অ্যাকচুয়াল লার্নিং, সে অ্যাকচুয়ালি শিখেছে। তোমাদেরকে এইটা করতে হবে, এটার উপর ফোকাস করতে হবে যে আমি স্ট্রাগল করব, একটা প্রবলেম নিয়ে আমি স্ট্রাগল করব। হোক না দিনে 4টা প্রবলেম দিয়েছে, 50টা হোমওয়ার্ক, 4টা প্রবলেম হোক, কিন্তু ওই 4টা প্রবলেম আমি নিজে করেছি, আমি নিজে করতে পারলাম। দেখবে নিজের মধ্যে আলাদা একটা ফিলিংস চলে আসবে, ধীরে ধীরে ইন্টারেস্ট আসবে যে আমি 4টা পারলাম। সময় কতটা লাগলো সেটা তখন তুমি ভুলেই যাবে। করে, অনেকেই করে, আমিও করেছি অনেক সময়, রাত 2টো 3টে অবধি জেগে ফিজিক্সের একটা প্রবলেম সলভ করতে পেরেছি, কিন্তু ওটা আনন্দই ছিল আলাদা যে আমি একা পেরেছি। এবার আমি করতাম কেন, বা আমরা করতাম কেন, তার কারণটা হচ্ছে ওই সময়টাতে ফোন পেয়েছিলাম না হাতে, গুগল সার্চ করতে পারতাম না বলে স্ট্রাগলটা করতে পারতাম। এবার তোমাদের হাতে ফোন চলে এসেছে, তোমরা স্ট্রাগল করতে পারবে না সহজে,
তোমরা সহজেই কি করবে, সার্চ করতে চলে যাবে, এআই ইউজ করতে শুরু করবে, চ্যাট জিপিটি ইউজ করতে শুরু করবে। এই জিনিসগুলো করতে গেলে কিন্তু তোমার স্ট্রাগল করা হচ্ছে না, তোমার ব্রেন উন্নত হচ্ছে না। তো তুমি যদি চাও যে ফিজিক্সে ইমপ্রুভ করতে, ফিজিক্সকে ভালোবাসতে, তাহলে তোমাকে স্ট্রাগল করতে শিখতে হবে। প্রথম সমস্যা হবে, প্রথম একটা প্রবলেম হবে, দুটো প্রবলেম হবে, ধীরে ধীরে দেখবে যত তুমি স্ট্রাগল করবে তত তোমার কানেকশন বাড়বে, ধীরে ধীরে দেখবে তুমি প্রবলেমগুলোকে সলভ করতে পারছো নিজে থেকে, কোনো কিছুর হেল্প নিতে হচ্ছে না। এবং তুমি যখন একটা প্রবলেম নিয়ে পড়ে থাকবে, তোমার কিন্তু একটা জিনিস শেখা হয় না, ওই একটা প্রবলেমকে সলভ করার জন্য তুমি কত রকম ফর্মুলাকে মাথার মধ্যে নিয়ে আসো, ভুলে গেলে একটু বই উল্টে দেখো, তারপরে কিন্তু তোমার রিভাইজ হচ্ছে, ধরতে গেলে এখানে রিকল করছো তুমি প্রবলেম করতে করতে ওই একটা ফর্মুলা ইউজ করলে, সেই ফর্মুলা ধরতে পারলে, ওটা দিয়ে প্রবলেম সলভ করলে, করতে গিয়ে দেখলে আনসার হলো না, তারপরে তুমি আবার মিস্টেক খোঁজার চেষ্টা করো যে কেন হলো না, কি এমন ভুল হলো, তার মানে কোন ফর্মুলা ইউজ করতে হতো। এইরকমভাবে কিন্তু তুমি ধীরে ধীরে উন্নতি করবে, ধীরে ধীরে ফিজিক্সের প্রবলেমগুলোকে সলভ করতে পারবে আর কনফিডেন্স আসবে। বোঝাতে পারছি? তো প্রোডাক্টিভ স্ট্রাগল করতে হবে, প্রোডাক্টিভ স্ট্রাগল ছাড়া ফিজিক্স শিখতে পারবে না, হেল্প নিয়ে কপি করে লাভ নেই, ওই মুহূর্তেই করা হবে। আলটিমেট তুমি এক্সাম হলে বসে যখন আননোন কোনো কোশ্চেন পাবে তুমি পারবে না। নেক্সট পয়েন্ট দেখো, ব্লাইন্ড অ্যাপ্লিকেশনস ভার্সেস বাউন্ডারি কন্ডিশন। বুঝতে পারলে না? ধরো আমি তোমাকে একটা সমীকরণ দিচ্ছি, তোমরা এই মুহূর্তে এতদিন পর্যন্ত যা পড়েছো তাতে করে মেকানিক্সের এই সমীকরণটার সাথে পরিচিত হয়ে গেছো যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখতে পাচ্ছ স্ক্রিনে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সমীকরণটাতে ভি মানে হচ্ছে অন্তিম বেগ, ইউ মানে প্রাথমিক বেগ, এ মানে ত্বরণ, আর টি মানে সময়। তুমি কোনো একটা নিউমেরিক্যাল পড়ার পর তুমি এই ডেটাগুলো দেখতে পেলে, অ্যাপ্লাই করে দিলে। তুমি কি জানো এই ফর্মুলাটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে না বা অ্যাপ্লাই করা যাবে না? জানো কি? সবসময় কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল না, যে অন্তিম বেগ দেওয়া আছে, প্রাথমিক বেগ দেওয়া আছে, অ্যাক্সিলারেশন বের করতে বলেছে, টাইম দেওয়া আছে, বের করে নিলাম, সবসময় কিন্তু অ্যাপ্লিকেবল না। তোমাকে ওই বাউন্ডারিটা জানতে হবে, তোমাকে কোন জায়গায় ওই ফর্মুলাটা লক লাগাতে হবে সেটা জানতে হবে, যে এরপরে আর ওই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল না। যেমন এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল না যখন অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হবে না। যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট হয় তবে এই ফর্মুলা ঠিক আছে, আর যদি অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট না হয় তাহলে এই ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। টাইম ভেরিয়েং যদি হয়ে যায় তাহলে এই ফর্মুলা ইউজ করা যাবে না। জানো কি এই লক পয়েন্টটা জানো, যে কোন জায়গায় আমি এই ফর্মুলায় লক লাগাবো, কোন জায়গায় বাউন্ডারি আছে? জানো না? এটা কখন জানতে পারবে? ক্লাসটা যখন মন দিয়ে শুনবে, যখন নিজে বাড়িতে স্ট্রাগল করে পড়বে, সেই সময় তুমি বুঝতে পারবে। যখন কোনো নিউমেরিক্যাল সলভ করতে গিয়ে ঠেকে যাবে, ভুল করে দিবে, তখন তুমি শিখতে পারবে। এগুলো নিজে থেকে ইমপ্রুভ হবে তোমার মধ্যে। সম্পূর্ণটা একজন টিচার এসে তোমাকে গুলিয়ে দিতে পারবে না, তোমাকে নিজেকে পরিশ্রম করতে হবে। বেশিরভাগটাই 90% পরিশ্রম হবে তোমার, 10% বোঝানোর দায়িত্ব টিচারের। যে 90% পরিশ্রম করতে পারবে ফিজিক্স দিয়ে, তার ফিজিক্স ভালো লাগবে। ওই জন্য দেখবে ফিজিক্স গুটি কয়েক স্টুডেন্টের ভালো লাগে, যারা স্ট্রাগল করতে পারে। যাদের ভালো লাগে তারা স্ট্রাগল করতে পারে বলেই তাদের ভালো লাগে। ওই একটা প্রবলেমকে নিয়ে পড়ে থাকে, এবং একটা প্রবলেম করার যে কি আনন্দ সেটা তারাই বুঝে। তোমরাও বুঝতে পারবে, সেটা বোঝাতে পারলাম? তো বাউন্ডারি কন্ডিশনগুলোকে বুঝতে হবে, যে বাউন্ডারি কন্ডিশনগুলো কোথায় আছে। তো এই বাউন্ডারি কন্ডিশনগুলো আমরা কি করে বুঝতে পারবো? যখন কনসেপচুয়ালি কথাগুলোকে শুনবো, অ্যাটেন্টিভ হয়ে কথাগুলোকে শুনবো, টিচার কি বলছেন, এবং নিজে থেকেও করার চেষ্টা করবো, তখন এই বাউন্ডারি কন্ডিশনগুলো তোমার মধ্যে তৈরি হবে। তুমি কিছু ভুল করবে, টিচার কিছু ধরিয়ে দিবে, তুমি বুঝতে পেরে গেলে যে এটার পরে এই দিকে আর যাওয়া যেত না, এইখানে এই বাউন্ডারিটা আছে। বোঝাতে পারলাম? নেক্সট পয়েন্ট, এই 11টা পয়েন্টের উপর কাজ করতেই হবে তোমাদের। ডেটা এক্সট্রাকশন ভার্সেস ফিজিক্যাল ভিজুয়ালাইজেশন। সব থেকে বড় প্রবলেম যেটা আমাদের ফিজিক্সে ইন্টারেস্ট না পাওয়ার সব থেকে বড় প্রবলেম হচ্ছে ভিজুয়ালাইজেশন পাওয়ার। এই নয় যে ভিজুয়ালাইজেশন পাওয়ার এক একজনের এক এক রকম, ভিজুয়ালাইজ সবাই করতে পারে, কিন্তু সবাই করতে চায় না। ভিজুয়ালাইজ করতে হবে। আমি একটা প্রবলেম পড়লাম, সেই প্রবলেমটাকে সলভ করার ধরন কি হয়? প্রথমে ডেটা খুঁজে বের করা, কি বলেছে, অ্যাক্সেলারেশন দিয়েছে, টাইম দিয়েছে, ভেলোসিটি দিয়েছে, এগুলো দিয়ে কি ফর্মুলা ছিল, এইটা মনে করা। এটা না করে তুমি প্রবলেমটা পড়ে ভিজুয়ালাইজ করো যে কি বলতে চাইছে। একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, বা একটা এক্সাম্পল দিচ্ছি, মনে করো ফায়ারিং করা হয়েছে, গান থেকে বুলেট ফায়ার করা হয়েছে। এই বুলেটটা একটা কাঠের তক্তায় গিয়ে ধাক্কা লেগেছে, কি হবে? সঙ্গে সঙ্গে থেমে যাবে না, কাঠের তক্তার মধ্যে কিছুটা ঢুকে কিছুটা দূরত্ব যাওয়ার পর থেমে যাবে। ভিজুয়ালাইজ করো, স্লো মোশনে ইমাজিন করো যে বুলেটটা কাঠের তক্তাকে ভেদ করার সময়, ঢোকার সময় একটা ভেলোসিটি নিয়ে ঢুকলো, যেই ওর মধ্যে ঢুকলো ধীরে ধীরে বেগ কমছে, একটা সময় গিয়ে থেমে গেল, মানে বেগটা হয়ে গেল 0। তার মানে ওর উপরে মন্দন কাজ করেছে, নেগেটিভ অ্যাক্সেলারেশন কাজ করেছে। কে অ্যাপ্লাই করেছে? কাঠ অ্যাপ্লাই করেছে। এইরকমভাবে ভিজুয়ালাইজ করো। এই যে ভিজুয়ালাইজেশনটা হলো, এরপরে তুমি প্রবলেমটা করবে। এবার তুমি বুঝতে পারবে এই ভিজুয়ালাইজেশনের পর যে আমি ক্লাসে যে বিষয়টা শিখেছিলাম, যে কনসেপ্টগুলো শিখেছিলাম, তার সাথে কোনটার সাথে মিলছে এটা। এবারে তুমি বুঝবে যে কোন ফর্মুলাটাকে ইউজ করতে হবে।
তা না করে, ভিজুয়ালাইজ না করে, কি বলতে চাইলো সেটা না বুঝে তুমি ডাইরেক্ট শুরু করে দিলে, কোন ফর্মুলা ইউজ করবে স্যার বলে দিন তো, কোন ফর্মুলা ইউজ করবো, কোন ফর্মুলা হবে এটা, ওইটা এখানে এটা দেওয়া আছে, ওটা দেওয়া আছে, ওটা দেওয়া আছে, এটা ইউজ করলে হচ্ছে না তো, এরকম শুরু করে দাও। এগুলো না করে থামো, প্রশ্নটাকে পড়ো আর ভাবো। বুঝতে পারলে? ভিজুয়ালাইজ করতে হবে, ভিজুয়ালাইজ করতে না পারলে ফিজিক্স শেখা যাবেই না, কোনো মতেই সম্ভব না। ভিজুয়ালাইজেশন পাওয়ার লাগবেই লাগবে, এবং এটা একদিনে তৈরি হবে না। টিচার যখন ক্লাসে কোনো স্টোরি বলে, কোনো গল্প বলে, সেই স্টোরিটা তোমাকে ভাবতে হবে, শুধু শুনলে হবে না। এবার ওই ভাবনার সময় তোমার মনে অনেক প্রশ্ন আসতে পারে, তোমার টিচারের সাথে নাও মিলতে পারে। টিচার বলছেন এক, তুমি ভাবছো, মিলাতে যাচ্ছ, তোমার মিলছে না, তুমি প্রশ্ন করো যে না এরকম তো হচ্ছে না, এরকম হওয়া উচিত ছিল। ওই জায়গাটা তোমাকে ধরিয়ে দিবে, একটা কানেকশন ক্রিয়েট হয়ে যাবে, তুমি তোমার ভুলটা বুঝতে পারবে, হিট করবে তোমাকে, তুমি অ্যাক্টিভলি ওর মধ্যে অ্যাটেন্টিভ হয়ে আছো, জিনিসটাকে আর ভুলবে না কোনোদিন। এইরকমভাবে ভিজুয়ালাইজ করতে হবে, এটার উপর কাজ করো। নেক্সট পয়েন্ট, ইলিউশন অফ ভলিউম। ভালো করে বোঝো, ভলিউম বলতে আমি এখানে কোয়ান্টিটির কথা বলছি। আমি একদিনে 50টা প্রবলেম করলাম, কিন্তু পুরোটা আমি নিজের ব্রেন ইউজ করে করলাম না, একটু একটু হেল্প নিয়ে করলাম। কিন্তু অন্য একদিন আমি 5টা প্রবলেম করলাম সারাটা দিন বসে থেকে, কিন্তু ওই 5টা প্রবলেম আমি নিজেই করলাম, বইয়ের পাতা উল্টে হোক, কনসেপ্টকে ঝালাই করে হোক, কোনো হেল্প না নিয়ে, এআই এর হেল্প না নিয়ে, গুগলের হেল্প না নিয়ে আমি নিজে করলাম। মানে আমি বলতে চাইছি কোয়ান্টিটির উপর ফোকাস করো না, যে 50টা প্রবলেম আজকে করতেই হবে না, যে কটা প্রবলেম করবো আমি নিজের ব্রেন ইউজ করে করবো, স্ট্রাগল করে করবো। কোয়ান্টিটির উপর ফোকাস করা যাবে না, ভলিউমের উপর ফোকাস করা যাবে না। বুঝতে পারলে? ওই টিউশনে তো আমার বন্ধুরা শুনলাম 5টা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, আমি তো কেবল 3 নম্বর চ্যাপ্টারে পড়ে আছি, তার মানে আমার পড়াশোনা ঠিক হচ্ছে না, একদমই নয়। 5টা চ্যাপ্টার মানে ভলিউম বেশি কভার করলো তার মানেই যে বেশি শেখা হলো তা কিন্তু নয়, ডিপ লার্নিং করতে হবে। ওই 5টা চ্যাপ্টারের মধ্যে যদি যেমন তেমন করে 5টা চ্যাপ্টার পার করে যায়, আর যে 3টা চ্যাপ্টার করেছে সে যদি 3টা চ্যাপ্টার একদম ডিপ লার্নিং করে যায়, কনসেপচুয়াল ক্ল্যারিটি নিয়ে যায়, তাহলে কার অ্যাকচুয়ালি লার্নিং হয়েছে? ওই 3টে চ্যাপ্টার। পরীক্ষা যখন হবে ওই 3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে গেলে ও কোনো প্রশ্ন ছাড়বে না, কিন্তু 5টা চ্যাপ্টার বেলা যে করে গেছিল কোনো মতে যেমন তেমন করে, সে যদি এই 5টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্ন থেকে আটকে যাবে, কারণ প্রশ্ন থাকবে আননোন, কমন পাবে না। ভিজুয়ালাইজ করতে হবে, কনসেপ্ট মনে করতে হবে। বোঝাতে পারলাম? সেই জন্য ভলিউমের উপর ফোকাস করবো না, কত বেশি করছি তার উপর ফোকাস করবো না। এখন আমরা ক্লাস 11-এ উঠেছি, কম্পিটিটিভ ফিল্ডে এখনো যাচ্ছি না। ক্লাস 11-এ উঠে আমরা বেসিক ক্লিয়ার করব, বেসিক ক্লিয়ার না হলে কম্পিটিটিভ ফিল্ডে নামবো কি করে? তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে সলিড ডিপ লার্নিং এর উপর, ভলিউমের উপর নয়, বেশি বেশি সলভ করার উপর নয়, যতটুকু সলভ করবো নিজের ব্রেন ইউজ করে সলভ করবো তার উপর। বোঝাতে পারলাম? নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট হচ্ছে ফ্রাস্ট্রেশন ইজ এ লোকেশন। আমি একটা লাইন লিখেছি, ফ্রাস্ট্রেশন ইজ এ লোকেশন নট এ ডেড এন্ড। এই লাইনটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বুঝতে হবে যে কি বলতে চাইছি। দেখো, যখন তোমরা ফিজিক্স পড়বে, ফিজিক্স এন্ড নিউমেরিক্যাল সলভ করবে, তোমাদের ফ্রাস্ট্রেশন আসবে, একটা বিরক্তিবোধও আসবে। কেন আসবে? যখন তুমি টিউশনে বসে, ক্লাসে বসে, কোচিংয়ে বসে, স্কুলে বসে তুমি যখন প্রবলেমগুলো করবে টিচারের সামনে, টিচার কিছু হিন্টস দিবে, কিছু আলোচনা করবে, তোমরা কিন্তু জিনিসগুলো করতে পারবে, বুঝতে পারবে। কিন্তু ওই প্রবলেমটা বা ওই ধরনের প্রবলেমটা তুমি যখন বাড়িতে গিয়ে করবে, তখন কিন্তু তোমার ওই প্রবলেমটা নিজে থেকে হচ্ছে না, তুমি আর করতে পারছো না। তখন তোমার মধ্যে একটা ডিমোটিভেশন কাজ করবে, একটা ফ্রাস্ট্রেশন চলে আসবে, অ্যাকচুয়ালি কিছু শিখছি না, কিছু আমার অ্যাকচুয়াল লার্নিং হচ্ছেই না, এরকমটা মনে হবে। কিন্তু মনে রাখতে হবে ওটা কিন্তু শেষ পয়েন্ট নয়। ফ্রাস্ট্রেশন হচ্ছে একটা লোকেশন, ডেট পয়েন্ট নয়। তুমি ওই স্টেজটা তোমাকে পার করতে হবে। ফ্রাস্ট্রেশন আসবে, আসা ভালো, ওটাকে পজিটিভলি দেখতে হবে। ফ্রাস্ট্রেশন আসছে তার মানে কি? তার মানে তুমি করতে চাইছো, শিখতে চাইছো, পারছো না বলে তোমার খারাপ লাগছে, তোমার মধ্যে একটা ডিমোটিভেশন আসছে। এবার তুমি এখান থেকে ডিসাইড করো যে আমাকে পারতে হবে। কি করে পারতে হবে? আমি কেন পারলাম না, কি আমার ফল্ট হলো, সেইটার উপর ফোকাস করতে হবে। ওই ফ্রাস্ট্রেশন স্টেজটাকে তোমাকে পার করতে হবে, ওইখানে থেমে গেলে হবে না, ওটাকে ডেট পয়েন্ট বানালে হবে না। তুমি অঙ্ক পারছো না, প্রবলেম সলভ করতে পারছো না, ঠিক আছে, পারছো না, তাই বলে ছেড়ে দেওয়া যাবে না, হাল ছেড়ে দিলে হবে না, ওই স্টেজটাকে পার করে যেতে হবে। আমি পারলাম না, কেন পারলাম না? তাহলে আরেকবার প্রথম থেকে 2 পেজ পড়ে দেখি তো, এই কনসেপ্টটা যেখানে ছিল ওইখানে আরেকবার পড়ে দেখি তো কি গল্প বলা হচ্ছে, কেন আমি ওই কনসেপ্টটা শেখার পরও ওইটার প্রবলেম করতে পারছি না, আরেকবার পড়ে দেখি কি ভুল করছি। ওই জায়গাটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। বোঝাতে পারছি তো? নেক্সট, ব্যাকলগ, টুমোরো সিনড্রোম। জানো টুমোরো সিনড্রোম কি? সবাই শুনে এসেছো, কাল করব, কাল করব, আজ থাক, রবিবার থেকে শুরু করো, রবিবার ছুটি আছে, রবিবার শুরু করব। ব্যাকলগ ক্রিয়েট করা যাবে না। ব্যাকলগ কিভাবে ক্রিয়েট হয়? বিভিন্ন রকমভাবে ব্যাকলগ ক্রিয়েট হয়, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ক্লাস মিস করা। ক্লাস মিস করা, একটা ক্লাস যদি মিস করে দাও, আর অন্য কোনো সাবজেক্টই কি হবে না হবে আমি জানি না,
ফিজিক্সের কথা বলছি, একটা ক্লাস যদি তুমি ফিজিক্সে মিস করে যাও, তোমার ডাউনফল শুরু হয়ে গেল। ওইখান থেকে তোমার ডাউনফল শুরু হয়ে গেল। তোমাকে আবার ওপরে আসতে আবার ডবল খাটনি করতে হবে। তুমি একটা রেগুলারিটি মেনটেন করছিলে, ক্লাস করছিলে, হঠাৎ করে একদিন তুমি অকারণে আসলে না ক্লাসে, ওই দিন যে বিষয়টা বোঝানো হলো পরের দিন কিন্তু ওই বিষয়টা আবার কাজে লাগবে, তুমি শিখতে পারোনি। আর তোমরা জানো ফিজিক্সের কোনো কনসেপ্ট এমন কোনো কনসেপ্ট নেই যেটা পরের ক্লাসে কাজে লাগে না। প্রত্যেকটা পার্ট একটার সাথে একটা রিলেটেড। এইরকমই সাবজেক্টটা, বৈশিষ্ট্যটা এরকম। তো একটা ক্লাস যদি তুমি মিস করে দাও, পরের ক্লাসে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। পরের ক্লাস যদি কিছু বুঝতে না পারো, তারপরের ক্লাসে কি করে বুঝবে? তুমি ভেক্টর ক্লাস মিস করে গেছো, নিউটনস লজ অফ মোশন যদি তোমাকে পড়িয়েও দেওয়া হয়, তুমি কিছু বোঝোনি, তুমি ভেক্টরের অ্যাপ্লিকেশনগুলো তো জানো না। ওখানে যখন অ্যাপ্লাই করবে তুমি বুঝতে পারবে না, জাস্ট দেখবে সিনেমা দেখার মতো। বোঝাতে পারছি? এগুলোর উপর ফোকাস করো। ক্লাস ব্যাকলগ করা যাবেই না, ব্যাকলগ নিজের ক্রিয়েট করবেই না। যদি কোনো কারণবশত ইমার্জেন্সি তৈরি হয়ে যায়, সেটা সেদিনই কমপ্লিট করো। বন্ধু বান্ধবীর কাছে শুনে নাও কি পড়ানো হয়েছে আজকে, সেটা ইউটিউব থেকে দেখো। অনেক টিচার পড়িয়ে রেখেছেন ইউটিউবে, আর আমার কাছে তো ভিডিও রেকর্ডিং থাকেই, মানে আমার স্টুডেন্টরা সেখান থেকে দেখেই নেয়। প্রত্যেকটা ক্লাস অফলাইনে আমি যেগুলো পড়াই সেগুলো রেকর্ড করে রেখে দিই ওদের এই সুবিধার জন্য। বাই চান্স কোনো কারণে কোনো দিন যদি ক্লাস মিস করে যায়, তারা কিন্তু পরে এই ক্লাসগুলোকে দেখে নিতে পারে। তো তোমরা সেটা ইউটিউব থেকে করে নিতে পারবে। ব্যাকলগ রাখবে না, এটা নিজের দায়িত্ব। নেক্সট, কোলাবোরেটিভ গ্রোথ, এটার উপর ফোকাস করবে। কোলাবোরেটিভ গ্রোথ মানে আমি কি বলতে চাইছি, নিজের একটা পিয়ার গ্রুপ তৈরি করবে। কেমন গ্রুপ তৈরি করবে? নিজের এমন একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করবে, যে ফ্রেন্ড সার্কেলে বন্ধু বান্ধবরা তাদের যে মেন্টালিটি আর তোমার মেন্টালিটি যেন ম্যাচ করে। তুমি যেমন চাও ফিজিক্সটাকে ইমপ্রুভ করতে, তাদের মধ্যেও যেন ফিজিক্স নিয়ে চিন্তা ভাবনা থাকে। তারাও যেন পড়াশোনার গল্প করে, আড্ডা দেবে, ঘোরাফেরা করবে, আনন্দ করবে, হাসি ঠাট্টা করবে, কিন্তু তার মধ্যেও পড়াশোনার গল্পও হবে। এইরকম একটা ফ্রেন্ড সার্কেল তৈরি করো। নিজের চাহিদা অনুযায়ী যে সার্কেলটা মিলবে সেই সার্কেলে জয়েন করো। নিজের একটা গ্রুপ তৈরি করো, মাঝে মাঝে গ্রুপ স্টাডি করো। যখন তোমরা গ্রুপ স্টাডি করবে, 2জন 3জন 4জন বন্ধু বান্ধবী মিলে যখন আলোচনা করবে, সেই যে লার্নিংটা হয় না, ওটা কিন্তু বেশি দিন মানে ওটা কিন্তু সহজে ভোলা যায় না, ওটা বেশি দিন টিকে থাকে। তার কারণ হচ্ছে বন্ধু বান্ধবীরা দেখবে যে কোনো গল্প, যখন তোমরা কোনো গল্প করো ওটা কি ভুলে যাও? সহজে ভুলো না। তো সেরকম পড়াশোনা নিয়ে যখন কোনো গল্প করবে, কোনো কনসেপ্ট নিয়ে গল্প করবে, ও তোমাকে কিছু ভুল ধরাবে, তুমি ওকে কিছু ভুল ধরাবে। এরকমভাবে ভুলগুলো ধরাতে ধরাতে তোমাদের কিন্তু একটা প্র্যাকটিস হচ্ছে, একটা রিকল করার মতো হচ্ছে। জিনিসগুলোকে ব্রেনে আরেকবার তুমি রিকল করাচ্ছ, পড়েছো 1 সপ্তাহ আগে, তারপর হঠাৎ একদিন বসেছো গল্প করতে ওগুলো নিয়ে। কোলাবোরেটিভ গ্রোথ করো, একটা গ্রুপ বানাও। তার মানে কি বাকি বন্ধুদের সাথে বন্ধুত্ব ছেড়ে দেবো? না, সবার সাথে চলবে, কিন্তু থাকে তো কিছু বেস্ট ফ্রেন্ড সার্কেল থাকে যাদের সাথে আমরা বেশি সময় কাটাই, টিউশনে বেশি সময় কাটাই, বাইরে বেশি সময় কাটাই, করি না? সেরকম করতে হবে। তোমরা কিন্তু এই জিনিসটা করে থাকো, অনেকেই করে থাকো, বিশেষ করে ছেলেরা। ফ্রি ফায়ার, পাবজি গ্রুপ নেই তোমাদের? আছে তো? পাবজি খেলবে আজকে রাত্রে 9:30টার পর থেকে, সবাই মিলে খেলবো, সবাইকে বলা হয়ে গেল, একসাথে শুরু করে দিলে অনলাইনে। ওইরকম একটা গ্রুপ বানাও না। পাবজি রাখলে ফিজিক্স খেলো। বুঝতে পারলে? যদি ফিজিক্সকে ভালোবাসতে চাও, ফিজিক্সের প্রতি ইন্টারেস্ট আনতে চাও, ফিজিক্সে মাস্টারি করতে চাও, তাহলে এই সমস্ত জিনিসগুলো করতেই হবে। তাছাড়া উপায় নেই। ফিজিক্স সাবজেক্টটাকে এইরকমভাবেই পড়তে হবে, এর ডিমান্ডই করে এগুলো। বোঝাতে পারছি নিশ্চয়ই? নেক্সট দেখো, এই যে পয়েন্টগুলো আমি তোমাদের সাথে আলোচনা করলাম, এগুলোর কয়েকটা কনক্লুশন বলে দিচ্ছি। এতক্ষণ ধরে আলোচনা করলাম, মেন পয়েন্ট যেগুলো তোমাকে ফোকাস করতে হবে। প্রথমত হচ্ছে হাউ টু থিঙ্ক। প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে হাউ টু থিঙ্ক, কিভাবে থিঙ্ক করবে। ক্লাসে বসে টিচার বলছেন, গল্প শুনছি, প্যাসিভ লার্নিং হচ্ছে, ওটা অ্যাক্টিভ লার্নিং নয়। হাউ টু থিঙ্ক করার জন্য তোমাকে বাড়িতে গিয়ে বসতে হবে, যে সমস্ত জিনিসগুলো বললো সেই সমস্ত জিনিসগুলোকে রিকল করতে হবে। মনে পড়বে না সব, স্বাভাবিক, কিন্তু 100-র মধ্যে 10 যদি মনে পড়ে, ওই 10 মনে পড়াটাই বিশাল কিছু। ওটা হলো অ্যাকচুয়াল লার্নিং। এইভাবে তোমাকে থিঙ্ক করতে হবে। হাউ ইউ প্র্যাকটিস, কিভাবে প্র্যাকটিস করবে। কোনো একটা ঘটনা, কোনো একটা স্টোরি, সেটাকে ভিজুয়ালাইজ করতে হবে, সেটাকে ভাবতে হবে, মাঝে মাঝে ওটা নিয়ে বসতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। এইভাবে তোমাকে এগাতে হবে। তুমি যখন কোনো ফর্মুলা ইউজ করছো, তার বাউন্ডারি কন্ডিশন কি, কখন ওটাকে অ্যাপ্লাই করবো না, এই সমস্ত জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। বোঝাতে পারলাম? নেক্সট পয়েন্ট হচ্ছে হাউ ইউ সার্ভাইভ, তুমি কিভাবে সার্ভাইভ করবে। দেখো, একটা পিয়ার গ্রুপ তৈরি করবে, একটা কোলাবোরেটিভ গ্রুপ তৈরি করবে, যাদের সাথে তুমি ম্যাথ নিয়ে আলোচনা করবে, তোমার ফিজিক্স নিয়ে আলোচনা করবে, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে। যারা যারা ইমপ্রুভমেন্টের দিকে যাচ্ছে, সেরকম একটা গ্রুপ তৈরি করবে। এইভাবে তোমাকে সার্ভাইভ করতে হবে। তো এই জিনিসগুলোর উপর তোমরা ফোকাস করবে। আশা করি বোঝাতে পারলাম। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। কমফোর্ট জোনে যদি তুমি থেকে যাও, স্ট্রাগল যদি না করো, ফিজিক্স শিখতে পারো। ফিজিক্স কেন, আমি যে কথাগুলো বলছি মোটামুটি বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে যাবে, দেখবে। তো কমফোর্ট জোন থেকে তোমাকে বাইরে আসতে হবে। এই যে লাইনগুলো তুমি দেখতে পাচ্ছ, একবার পড়ে নিবে। আমি সরে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট লাইন লিখে রেখেছি। ওভারঅল যে আলোচনাগুলো করলাম, তার কনক্লুশন এই লাইনগুলোর মধ্যে আছে।
ওকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ক্লাস বা এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি মনে হয় যে কোনো বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করার দরকার আছে যাদের এই ধরনের কন্টেন্টের প্রয়োজন, তাহলে অবশ্যই শেয়ার করে দেবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।